হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে আছি, তোমাদের ইমরান মোস্তফা ভাইয়া, বুয়েট সিএসসি 15 ব্যাচ এবং তোমাদের এসিএস ফিউচার স্কুলের সিটিও হিসেবে আছি। আজকে তোমাদের সাথে আমার ১ম ভিডিও এবং এই ভিডিওতে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 4 দ্যাট ইজ আমার লেখালেখি ও হিসেব এই চ্যাপ্টারটার জন্য শিওর শট রেকর্ড করছি। আজকে তোমরা এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ প্রশ্ন আসা সম্ভব, যে এমসিকিউ গুলো আমাদের বোর্ড পরীক্ষায় খুবই 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 গুরুত্বপূর্ণ এবং যেগুলো পারলে তুমি এই চ্যাপ্টারটা খুব ইজিলি শেষ করে ফেলতে পারবে অ্যান্ড এই চ্যাপ্টার নিয়ে আর তোমার কোনো টেনশনই থাকবে না। ওই সকল এমসিকিউ ভাইয়া তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের ক্লাস কন্টেন্টে চলে যাই। সর্বপ্রথম আমরা দেখব যে এই চ্যাপ্টারে স্টার্ট করার পাশাপাশি আমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেকগুলো শিওর শর্ট ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে অ্যান্ড এর সাথে সাথে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির কন্টেন্টগুলো কিন্তু দিচ্ছি এবং তোমাদের এই একটা মাত্র ক্লাসেই তোমাদের পুরো চ্যাপ্টারের একটা কমপ্লিট 100% প্রিপারেশন নিশ্চিত হবে এবং এর পাশাপাশি আমরা এসএসসি 26 ব্যাচের জন্য এফআরবি লঞ্চ করেছি। যারা পরীক্ষা নিয়ে খুব বেশি টেনশন করতেছো সামনে, তোমাদের জন্য খুবই খুবই কম প্রাইসে আমাদের এত সেরা সেরা সব টিচার প্যানেল মিলে তোমাদের ফাইনাল পরীক্ষার একটা সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করে দিচ্ছে এসএসসি 26 ফাইনাল রিভিশন ব্যাচে। তোমরা যারা এখনো জয়েন করোনি, খুব দ্রুত আমাদের এসএস ফিউচার স্কুলের ওয়েবসাইট থেকে আমাদের এই এফআরবিতে জয়েন করে ফেলো, ঠিক আছে? সো আর যারা তোমরা জয়েন করবে না, তাদের জন্য রয়েছে আমাদের এই ক্লাসগুলো। তারা যেন পরীক্ষায় ভালো করতে পারো, সেই জন্য আমরা তোমাদের জন্য ফ্রিতেই এই শিওর শট ভিডিওগুলো দিচ্ছি। চলো আমরা একদম একটা একটা করে শুরু করি। রিসেন্টলি যে প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো অ্যানালাইসিস করি এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিব সেগুলো বুঝে ফেলি। সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের মধ্যে বারবার প্রয়োজনীয় ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হবে। সংরক্ষণ বলতে তুমি জিনিসটাকে সেভ করতে চাচ্ছ এবং কিভাবে তুমি যদি স্টোর করো তাহলে তোমার সময় সাশ্রয় হবে। প্রথমত ওয়ার্ড প্রসেসর মানে কি? আমরা এই চ্যাপ্টারে দুটো সফটওয়্যার নিয়ে কথা বলেছি, রাইট? একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2027 এন্ড একটা হচ্ছে এক্সেল। ওয়ার্ডে কি করি? ওয়ার্ডে আমরা বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করি, রাইট? আর এক্সেলে কি করি? আমরা হিসেব নিকাশের কাজ করি। সো আমাদের ওয়ার্ড প্রসেসরে বারবার আমরা যদি কোনো কিছু রেখে দেই এবং সেটা বারবার ইউজ করতে চাই, একই জিনিস আমি বারবার ইউজ করবো, ঠিক আছে? সাপোজ তুমি একটা জিনিস কাজ করলা, একটা ফাইল বানালা, তোমার কাছে মনে হলো ভাইয়া এই রচনাটা তো আমি আবার ইউজ করব, এই রচনাটা আমি আবার ইউজ করতে চাই, ঠিক আছে? কোনো একটা টেমপ্লেট তুমি বানাইলা বা কোনো একটা ডকুমেন্ট তুমি বানাচ্ছ এবং এটাকে তুমি এগেইন ইউজ করতে চাচ্ছ, ঠিক আছে? এগেইন ইউজ করতে চাচ্ছ, যেন তোমার সময় নষ্ট না হয়। তুমি সুন্দর করে বানাইলা, তুমি এখানে কিছু লিখলা, তারপর এখানে একটা ছবি দিলা, তারপর আবার 2 লাইন লিখলা, এখানে আরেকটা ছবি দিলা, ঠিক আছে? এই যে তুমি সুন্দর করে একটা ফরম্যাট বানিয়েছো প্যারাগ্রাফের বা একটা প্রবন্ধ বা একটা রচনা বা একটা রিপোর্ট এবং তুমি চাচ্ছ এই রিপোর্টটাকে তুমি যেভাবে সাজিয়েছো, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি থাকবে, তারপর 2 লাইন কথা থাকবে, ঠিক আছে? এবং এই জিনিসটাই তুমি আবার আরেকটা বানাইতে চাও। তখন তোমার এই যে একটা ছবি টান দিয়ে বসাইতে হচ্ছে, তারপর তোমার এই প্যারাগ্রাফটাকে বাম দিকে সরাই দিতে হচ্ছে, এই প্যারাগ্রাফটাকে তোমার ডান দিকে হয়তো সরাই দিতে হচ্ছে। এই যে কাজগুলো তুমি করছো, এইগুলার মতোই আরেকটা কাজ তুমি করবা। তাহলে নতুন করে তোমার নতুন কোনো ফাইল বানানোর দরকার নাই। তুমি যেটা করবা, তোমার এই ফাইলটাকেই তুমি একটা সেভ অ্যাজ টেমপ্লেট, একটা টেমপ্লেট নামে তুমি সেভ করে রাখবা। এতে কি হবে? তুমি পরবর্তীতে জাস্ট ওই টেমপ্লেটটা ক্লিক করলেই তোমার কাছে এই জিনিসটা চলে আসবে এবং তুমি জাস্ট এখানে যেটা দরকার সেটা জাস্ট রিপ্লেস করবে, ঠিক আছে? সো টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে হচ্ছে আমরা অনেক কষ্ট করে অনেক ফরম্যাটিং করে ডানে বামে ছবি দিয়ে বড় করে ছোট করে অনেক কিছু সাজায় গুছিয়ে একটা ডকুমেন্ট বানাইলাম, একটা ওয়ার্ড ডকুমেন্ট লিখলাম এবং এটাকে আমি আবার ইউজ করতে চাই,
তখন আমরা এটাকে টেমপ্লেট আকারে সেভ করে দিব। ঠিক আছে, তাহলে একটা ওয়ার্ড ডকুমেন্টে যদি আমাদের কোনো কিছু সেভ করা দরকার হয় বা সময় বাঁচানো দরকার হয়, আমরা অবশ্যই তাকে টেমপ্লেট আকারে সেভ করে রাখবো। বাকিগুলো ডেফিনেটলি না। পিডিএফ করলে তো আর সেটাকে এডিট করা যাবে না, ইমেজ বানাইলেও তো সেটাকে আর এডিট করা যায় না, আবার তুমি ওয়ার্ড আকারে রাখলেও সেটা হচ্ছে না। শুধুমাত্র টেমপ্লেট আকারে তুমি যদি সেভ করে রাখো, এটাই হচ্ছে ফরম্যাটিং, যে কোনো একটা ডকুমেন্টকে বারবার ইউজ করতে চাইলে আমরা টেমপ্লেট আকারে সেভ করে রাখবো। পরের প্রশ্নে চলে যাই। এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে বা কিসের মাধ্যমে? একটা ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে কিছু লেখালেখি করেছো, কিছু জিনিসপত্র রেখেছো, এটাকে কিভাবে সুন্দর করে প্রয়োগ করা যায়। ডেফিনেটলি যেহেতু চ্যাপ্টার 4-এ আমরা পড়তেছি, ওয়ার্ড ডকুমেন্টের কথা আমাদের বোঝানো হচ্ছে, এবং ওয়ার্ড ডকুমেন্টকে কিভাবে আমরা সুন্দর করে প্রকাশ করব। দেখো, আমরা এখানে যদি ছবি এবং টেবিল যুক্ত করতে পারি তাহলে আমার জিনিসটা সুন্দর হবে, ঠিক না? তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বললো, তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো এবং সেই প্যারাগ্রাফের মধ্যে তুমি যদি এখানে একটা ছবি দাও যে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা প্রোফাইল পিকচার, তারপর এখানে হচ্ছে আমার নাম, এখানে হচ্ছে আমার ক্লাস, এখানে হচ্ছে আমার সম্পর্কে একটু বিস্তারিত, তারপর হচ্ছে তোমার যেই রেজাল্ট আছে না, তোমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা তুমি যদি এখানে লেখো, দুইটা কলাম আকার এখানে তোমার রেজাল্টটা লিখে নাও, যে তুমি এসএসসিতে কত পেয়েছো, তুমি এইচএসসিতে কত পেয়েছো, জিপিএ 5.00, এবং এটা ঢাকা বোর্ড থেকে পেয়েছো তুমি, তারপর এইচএসসি তুমি হয়তো 4.5 পেয়েছো, এবং এটা হয়তো তুমি ঢাকা বোর্ড থেকে করেছো, এবং এরপর তুমি এখানে আরো কিছু ডিটেলস লিখলা। তাহলে একটা ডকুমেন্টকে তুমি যদি সুন্দর করে প্রকাশ করতে চাও, ডেফিনেটলি ছবি দিলে তার সৌন্দর্য বাড়বে এবং টেবিল যুক্ত করলেও তার সৌন্দর্য বাড়বে, ঠিক না? অনেক বেশি আকর্ষণীয় হবে। যত বেশি ছবি থাকবে তত বেশি আকর্ষণীয় লাগবে জিনিসটা। পরের প্রশ্নটা বলা হচ্ছে, কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়? আমরা চ্যাপ্টার 4 পড়তেছি, এন্ড ডেফিনেটলি কোন সফটওয়্যার যেহেতু বলতেছে, এবং এখানে ছবি, আমরা জানি আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেই বা অফিস আছে সেটার মধ্যে আমরা যে ছবি আছে সেই ছবি ইনসার্ট করতে পারি না, ছবিকে আমরা ইনসার্ট করতে পারি। গ্রাফ, বিভিন্ন ধরনের পাই গ্রাফ, হ্যাঁ, পাই চার্ট বা বিভিন্ন ধরনের গ্রাফ আছে, এই গ্রাফগুলোকে আমরা দিতে পারি। তারপর চার্ট বলতে হয় যে পাই চার্ট, হ্যাঁ, তারপর আরো বিভিন্ন ধরনের চার্ট আছে, সেই চার্টগুলো কিন্তু আমরা চাইলেই মাইক্রোসফট যে ওয়ার্ড আছে বা অফিস আছে সেটার মধ্যে প্রকাশ করতে পারি। ডেফিনেটলি পাওয়ার পয়েন্টেও এটা করা যায়, বাট পাওয়ার পয়েন্টটা স্পেসিফিকলি ওয়ার্ড বা ডকুমেন্ট লেখার জন্য না, পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। তুমি কাউকে উপস্থাপন করতে চাচ্ছ কোনো কিছু, ফর এক্সাম্পল স্লাইড বানাতে চাচ্ছ, ক্লাসে স্টুডেন্টদেরকে কিছু বোঝাবা, সেক্ষেত্রে তুমি পাওয়ার পয়েন্ট ইউজ করবা, ঠিক আছে? তো পাওয়ার পয়েন্ট ডেফিনেটলি হবে না। স্প্রেডশিটে তোমরা জানো যে আমরা হিসাব নিকাশ করি, ঠিক না? হিসাব নিকাশ করি, ক্যালকুলেশন করি, এবং অফিস সফটওয়্যার বলতে বোঝাচ্ছে যে কমন মাইক্রোসফট অফিসের কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে, ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, আর অনেকগুলো আছে। তো আমরা অফিস সফটওয়্যারটা ইউজ করবো না, আমরা ইউজ করব ওয়ার্ড প্রসেসর, একটা স্পেসিফিক কাজের জন্য, যেখানে ওয়ার্ড আকারে, যেখানে ডকুমেন্টে তুমি লিখে প্যারাগ্রাফ লিখে ছবি যুক্ত করে একটা সুন্দর ডকুমেন্ট তৈরি করো, ঠিক আছে? লেখালেখির জন্য সবসময় মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা হয়, এবং অফিস যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট অফিস বলি আমরা, সেটার মধ্যে সবগুলো থাকে, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, তারপর মাইক্রোসফট এক্সেল, এই ধরনের সবগুলো সফটওয়্যার একসাথে থাকে। এটা আমরা পেরে গেলাম। আচ্ছা, এর পরের প্রশ্নে বলা হচ্ছে, কোন কমান্ড ব্যবহার করে একটা বড় ডকুমেন্টকে, একটা হিউজ ডকুমেন্ট থেকে, ফর এক্সাম্পল সেটা হচ্ছে 400 পেজে বড় একটা ডকুমেন্ট, এবং সেখানে তুমি খুব অল্প সময়ে একটা শব্দ, একটা ওয়ার্ডকে খুঁজবা, খুঁজবা মানে কি? ফাইন্ড করবা, ঠিক না? ফাইন্ড, তুমি খুঁজবা কোন একটা জিনিসকে, কিভাবে করবা? ডেফিনেটলি ফাইন্ড টেমপ্লেট, ডেফিনেটলি এটা না। ফাইন্ড ওয়ার্ড, ফাইন্ড রিপ্লেস, ফাইন্ড গ্রাফ, কোনটা করা যেতে পারে তোমরা বলো তো? সবগুলোর মধ্যেই কিন্তু ফাইন্ড কথাটা আছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে
ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ইউজ করেছো একবার হলে ইউজ করবা, ইউজ করে বিভিন্ন ধরনের রিপোর্ট বানাবা। এখন ছোট অবস্থা থেকেই রিপোর্টগুলো যদি তুমি বানাতে পারো দেখবা তোমার কাজের দক্ষতা বাড়বে এবং তুমি অন্যান্যদের থেকে, তোমার যে ফ্রেন্ডরা আছে তাদের থেকে আলাদা হয়ে যাবা। তারা হয়তো বই পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে, কিন্তু তুমি প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করবা, কাজ করবা। তখন দেখবা তোমার নলেজ অনেক বেশি বেড়ে গেছে। ওদেরকে যেটা মুখস্থ করে রাখতে হচ্ছে তুমি সেটা মুখস্থ ছাড়াই পেরে যাচ্ছ। সো যে কোনো কিছু যদি তোমার খুব দ্রুত মনে রাখতে হয়, মনে রাখতে হবে যে তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। ঠিক আছে? সো আমাদের অনেকগুলো নাম দেখে মনে হচ্ছে মনে হয় এটা উত্তর হতে পারে, এটা উত্তর হয়ে যেতে পারে, এটা উত্তর হয়ে যেতে পারে। বাট অ্যাকচুয়ালি যারা সফটওয়্যারটা ইউজ করে তাদের কাছে মাথায় এটা, তাদের অবচেতন মস্তিষ্ক, আনকনসিয়াস মাইন্ড এটাকে আমরা বলি, আনকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে যায়। বুঝছো? সো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হচ্ছে এমন একটা অপশন যেটা তোমার, কেউ যদি ভালো করে বই মুখস্থ করে যায় তার কাছেও জিনিসটা কনফিউজিং হয়ে যাবে যে ফাইন্ড তো ভাই সব জায়গায় আছে, মনে হয় এটা উত্তর, বাট অ্যাকচুয়ালি উত্তর কোনটা? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। সো যখন আমরা ইউজ করি তখন আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ডটা ক্লিক করলেই একটা ওয়ার্ড লিখে ওকে দিলেই ওটা কোথায় কোথায় চলে আসে, কত কত পেজে চলে আছে, মানে আছে ওই ওয়ার্ডটা, সেটা পাওয়া যায়। সো এটার নামটাই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। খুঁজবা, চাইলে সেটা আবার রিপ্লেসও করে দিতে পারবা, যে এই ওয়ার্ড যেখানে যেখানে ড্যাড ওয়ার্ডটা আছে সেখানে সেখানে ব্যাড হয়ে যাবে। সো তুমি আগে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ক্লিক করলেই অপশনটা আসবে, সেখানে ওয়ার্ডটা লিখবা যে ড্যাড, এই ওয়ার্ডটা খুঁজতে চাই, ক্লিক করবা, ওকে দিবা, কোথায় কোথায় আছে চলে আসবে, এবং সেই ওয়ার্ডগুলোকে তুমি চাইলে রিপ্লেসও করে দিতে পারবা কোনো একটা ওয়ার্ড দিয়ে, যে ড্যাডকে আমি ব্যাড দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে? এই ধরনের মজার কাজ, খুব সময় সাপেক্ষ কাজকে আমরা এই টুলটা দিয়ে খুব ইজিলি দ্রুত সময়ের মাধ্যমে সলভ করে ফেলতে পারি। এরপরে আমাদের বলা হয়েছে কোন ডকুমেন্ট শব্দ খোঁজা ও প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা হয়। দেখো আবার একই কথা, কোন ডকুমেন্টে শব্দ খুঁজবো, কি খুঁজবা? ওয়ার্ড। ওয়ার্ডকে খুঁজবা, খোঁজা মানে কি? ফাইন্ড করা, ডেফিনেটলি, ঠিক না? আর প্রতিস্থাপন, প্রতিস্থাপন বলতে আমরা যেটাকে রিপ্লেস করে দিতে চাই। তাহলে নামের মধ্যে বোঝা যাচ্ছে যে ভাইয়া ওয়ার্ডকে ফাইন্ড এন্ড রিপ্লেস করতে চাই। ডেফিনেটলি এটার উত্তর হবে ফাইন্ড এন্ড রিপ্লেস। ঠিক আছে? রিপ্লেস ফাইন্ড না, মাথায় রেখো। আবার ফাইন্ড রিপ্লেস মাথায় মানে মাথায় রাখতে গিয়ে রিপ্লেস ফাইন্ড তো একই জিনিস না, রিপ্লেস ফাইন্ড একই জিনিস না। এটা তোমাকে কনফিউজ করার জন্য এরকম সিমিলার ওয়ার্ড ইউজ করবে। 100 পেজের আমাদের একটা ডকুমেন্ট আছে, সাজেশন বানানটাতে একাধিক স্থানে ডাবল জি এর জায়গায় সিঙ্গেল জি বসাই দিছে। ঠিক আছে? সিঙ্গেল জি, যেখানে ডাবল জি হওয়ার কথা ছিল, এখানে ডাবল জি হওয়ার কথা ছিল, ভুল করে সিঙ্গেল জি লেখা হয়ে গেছে। এখন কোন কমান্ড ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়, একদম ফাস্ট, আমরা বানানটি সঠিক করে ফেলতে পারবো? বলো, খুঁজবো, সঠিক করব। সাজেশন, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে সাজেশন দিব, মানে আগে খুঁজবো, এটা লিখে ওকে দিব, তারপর রিপ্লেস, কোনটা দিয়ে রিপ্লেস করব? এই ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করে দেব। ঠিক আছে? এটাও খুবই কিন্তু সহজ। এবং আমি আবারও বলি, এই চ্যাপ্টারটা খুবই খুবই সিম্পল, বাট all you need to do is to practically use that software. ওকে? তোমাদের বাসায় যাদের কম্পিউটার আছে তারা তো মাস্ট ইউজ করবা, এবং যাদের ফ্রেন্ডের কোনো কম্পিউটার আছে প্রয়োজনে তাদের বাসায় গিয়ে দেখার চেষ্টা করবা, একবার দুইবার, বা সপ্তাহে একদিন দুই দিন, বা মাসেও একদিন দুই দিন গিয়ে তুমি যদি একটু বন্ধুর কাছ থেকে কম্পিউটারের ভেতরে সফটওয়্যারগুলো ইউজ করো, দেখবা যে তুমি একদম প্রো হয়ে যাবা। ঠিক আছে? কেউ তোমাকে আটকাতে পারবে না। এগুলো খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এমএস ওয়ার্ড দিয়ে কি করা যায়? এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক না? এমএস মানে কি? এমএস মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। কি করা যায়? কোনো কিছু ডিজাইন করা যায়? নর্মালি ওয়ার্ডে লেখালেখি করি আমরা। ঠিক আছে? বেতন বিল, না, বেতন বিল কি দিয়ে করা হয়? স্প্রেডশিট দিয়ে। ইমেল পাঠানো যায়? না, ইমেল তো জিমেইল নামক সফটওয়্যারটা দিয়ে করা যায়, ঠিক না? বেতন তো স্প্রেডশিট দিয়ে করা হয়, ঠিক না? স্প্রেডশিট দিয়ে করা হয় বেতন। তারপর
ডিজাইন করা যায় না, ডিজাইনের জন্য আমরা এটা ইউজ করি না। ডিজাইনের জন্য অনেক সফটওয়্যার আছে, অ্যাডোবি ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, হ্যাঁ ওগুলো ইউজ করি। লেখালেখির জন্য আমরা ইউজ করি, আচ্ছা এখানে লিখে দিই ফটোশপ, ইলাস্ট্রেটর ওগুলো দিয়ে ডিজাইন করা হয়। লেখালেখির জন্য মূলত আমরা ওয়ার্ডটা ইউজ করি, ঠিক আছে, কারণ চ্যাপ্টারের নামই ছিল আমার লেখালেখি ও হিসাব, ঠিক আছে। এগুলো সিম্পল, খুব দ্রুত আমরা আগে যাবো, ঠিক আছে। এটা তোমরা পারবা, এগুলো বাচ্চাদের জিনিস। তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, সামনে এইচএসসি দিবা, ঠিক আছে। এইচএসসি দেওয়ার পর একটা কম্পিউটার কিনবা, দামি একটা কম্পিউটার কিনবা, বা একটা সাইকেল কিনবা, একটা মোবাইল কিনবা। তো তোমরা বড় হয়ে গেছো, এগুলো বাচ্চাদের জিনিস। বাচ্চাদের জিনিস দ্রুত শেষ করে ফেলি, ওকে। কি কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়? আবার টেমপ্লেট মানে কি? আমরা একটা কষ্ট করে কিছু বানাইছি, সেটাকে রেখে দিচ্ছি, পরে আবার যেন দ্রুত ইউজ করতে পারি, ঠিক আছে। সো টেমপ্লেট কি কারণে রাখা হয়? যেন সময়ের সাশ্রয় হয়। সহজে এডিট করা যায় তো ডেফিনেটলি, বাট এটা সহজে এডিট করার রিজন না, সহজে ওপেন করা যায় এরকমও না। নর্মালি টাইম বাঁচানোর জন্য আমরা এটা কাজ করি। 100-200 বা হয়তো 4-5 পেজে সুন্দর করে ফরম্যাটিং করে তুমি একটা বায়ো বানাইছো, বায়োডেটা। বায়োডেটা তো বুঝো, বুঝো না? বায়োডেটা কি বুঝো? বায়োডেটাকে আমরা বলি রেজুমে। রেজুমে, সো বায়োডাটা বা রেজুমে হচ্ছে যে কারো নাম থাকে, ছবি থাকে, সে কোথায় পড়ে, তার কোয়ালিফিকেশন কি, তার বাবা মা কি করে, এই ধরনের ইনফরমেশনটা সুন্দর করে সাজায়। সো সবাই কি করে, এটাকে টেমপ্লেট আকারে সেভ করে রেখে ওই একই জিনিস বারবার ইউজ করতে পারবে সময়ের সাশ্রয় হওয়ার জন্য। এটা উত্তর হচ্ছে সময় সাশ্রয়। টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? আবারও একই কথা, কিন্তু অন্যভাবে, বারবার ব্যবহার করার জন্য। বারবার আমরা একই জিনিস ব্যবহার করতেছি নান্দনিকতার জন্য, সৌন্দর্যের নান্দনিকতা মানে একটু নান্দনিক সৌন্দর্য, বাট ওটার জন্য না, পুনর্বিন্যাস না, কপি করা না। কপি করার জন্য আমরা জিনিসটাকে বারবার রিইউজ করার জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। বারবার আমরা এটাকে রিইউজ করতে পারি। রিইউজ করা হচ্ছে একটা রিজন, আরেকটা হচ্ছে টাইম সেভ, ঠিক আছে। এই দুইটা কারণেই মূলত আমরা টেমপ্লেট ইউজ করে থাকি। মাইক্রোসফট ওয়ার্ডে 2007-এ অফিস বাটন কোথায় থাকে? মাইক্রোসফট ওয়ার্ডে 2007-এ তোমরা যদি তোমাদের বইটা ওপেন করো, দেখবা অফিস বাটনটা থাকে এই দিকের উপরে, বাম পাশে উপরে, ঠিক আছে। এবং সেটা যদি আমরা দেখাইতে হয়, আমরা সেটাও দেখাই দেই, সো দ্যাট আমার লেখালেখি ও হিসেব। এবং এখানে আমরা যাব, বইটা একটু সুন্দর করে পড়লে হবে। এই যে আমাদের বইয়ের মধ্যে এখানে লেখা আছে, এইটাই হচ্ছে অফিস বাটন। সফটওয়্যারটা ওপেন করলেই শুরুতেই তুমি এই যে এটা দেখতে পাবা, ঠিক আছে। এটা 2007। আবারও বলি, এই সফটওয়্যারটা 2007-এর, কারণ এরপরে কিন্তু আমাদের আরো অনেক সফটওয়্যার আসছে, ঠিক আছে, অনেক সংস্করণ আসছে। এটা 2007-এর ভার্সন। সো আমাদের 2007, 10, 15, 20 প্রতি বছরই মাইক্রোসফট নতুন নতুন ভার্সন ছাড়ে, এবং সেগুলোর ডিফারেন্ট ইউআইটা একটু ডিফারেন্ট থাকে, ঠিক আছে। বাট যেহেতু তোমরা ছোট, আমাদের আগের একটা সফটওয়্যার ইউজ মানে শেখানো হচ্ছে জাস্ট, বাদ বাকিগুলো তুমি নিজেই শিখে ফেলতে পারবা। সো এটাকে আমাদের বলা হচ্ছে অফিস বাটন, ওকে। লিখে দেওয়া আছে সুন্দর করে অফিস বাটন, এখানে মানে না বোঝার কিন্তু কিছুই নেই। তোমরা অনেক স্মার্ট, ইউ গাইজ আর সো স্মার্ট, সো ইউ শুড ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস থিংস। উপরের বাম দিকে, ঠিক আছে, উপরের বাম দিকে, এটা আমরা খুব সহজে কিন্তু বুঝে গেলাম। অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাওয়া যায়? এই যে বললাম, এখন যাদের কাছে শুধু বই আছে তারা অফিস বাটনে ক্লিক করবে, ক্লিক করে কি আসে তারা শুধু চোখে চোখে দেখে মুখস্থ করার চেষ্টা করবে। কিন্তু যারা প্রায় ওয়ার্ড নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু মুখস্থ করার কিছু না, তারা জানে সফটওয়্যারে কোথায় কি আছে। হোমে ক্লিক করলেই কোন অপশনটা আসবে? এখানে অনেকগুলো অপশন আছে, তো এটা আসলে মুখস্থ ছাড়া পারা সম্ভবই না, কারণ তুমি তো জানো না আসলে একটা সফটওয়্যারের হোমে কি কি জিনিস থাকা উচিত। তোমার কাছে মনে হবে সবই হয়তো আছে, বাট নর্মালি হোম, যে হোম সেকশনটা আছে, সেই হোম সেকশনে ক্লিক করলে এখানে একটা ড্রয়ার ওপেন হয়, বাম পাশ থেকে একটা ড্রয়ার ওপেন হয়, এবং সেই ড্রয়ারের মধ্যে নর্মালি আমাদের এই জিনিসগুলো থাকে। এই নিউ থাকে, তারপর এখানে থাকে ওপেন,
তারপর আমাদের থাকে সেভ, তারপর আমাদের থাকে সেভ অ্যাজ, প্রিন্ট, সেন্ড, হ্যাঁ এগুলো তো নর্মাল। এখান থেকে ক্লোজ। সো এই জিনিসগুলো কিন্তু যারা ডেইলি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে তাদের জন্য খুব সহজ, একদম তারা মুখস্থ হয়ে যায়। বাট যারা কখনো ইউজ করে নাই তাদের মনে রাখতে একটু ডিফিকাল্ট, ঠিক আছে? সো নর্মালি হোমে গেলে আমরা ওপেন, ক্লোজ, নিউ তৈরি করা বা সেভ করা কোনো একটা ফাইলকে এই ধরনের কাজগুলো করি। মাঝখানে এগুলো জানার দরকার নেই, পাবলিশ, সেন্ড, তারপর আমাদের এখানে আছে প্রিন্ট, প্রিপেয়ার। সো এইগুলো নর্মালি দরকার হয় না, মেইন মনে রাখতে হয় উপরের 4টা অপশনকে আর নিচের একটা ক্লোজ। প্রিন্টটাও মাঝে মাঝে আসে, বাট এই 4-5টা অপশন মনে রাখলেই কাজ কিন্তু শেষ, ঠিক আছে? তাহলে হোমে ক্লিক করলে আমাদের নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, প্রিন্ট এই অপশনগুলো আসবে। তাহলে বলো তো কোনটা আসবে? সেভ। ইনসার্ট তো নাই, হোম তো, হোমেই তো মানে তুমি ক্লিকই তো করছো কোন অপশনটাতে? অফিস বাটনটাতে, ঠিক না? তো হোমও আসবে না, ফন্টও আসবে না। ফন্ট মানে কি? ফন্ট মানে কোন ধরনের লেখা তুমি, যেমন হোম লেখে দেখতে পাচ্ছ এরকম, অনেক জায়গায় হোম এরকম করে লেখা থাকে না, বড় করে এরকম করে লেখা থাকে না, মোটা করে এরকম করে হয়তো ডিজাইন করা থাকে হোম, ঠিক না? বিভিন্ন ধরনের ফন্ট আছে। সো ফন্ট মানে হচ্ছে কি স্টাইলে তুমি লিখতেছো, ফন্ট মানে হচ্ছে কি স্টাইলে তুমি লিখতেছো। ওয়ার্ড 2007-এর মধ্যে চালু করার উইন্ডোর উপরে বাম পাশের আইকনটির নাম কি? খুবই সিম্পল, খুবই সিম্পল, তোমরা জানো এটাকে বলছি অফিস, 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 রাইট? সো এটার নাম হচ্ছে অফিস বাটন। সেভও না, ডকুমেন্টও না, হোমও না, জিনিসটার নাম হচ্ছে অফিস বাটন, ঠিক না? আমরা দেখাইছি, অনেকবার দেখাইছি এগুলো। ভাইয়া খুবই সিম্পল জিনিস। প্রথমবার সংরক্ষণ করতে কোনটা ব্যবহার করা হয়? সো যদি আমরা অফিসে ক্লিক করি, কয়টা অপশন দেখি? আমরা দেখি নিউ, আমরা দেখি ওপেন, আমরা দেখি সেভ, আমরা দেখি সেভ অ্যাজ, আমরা দেখি প্রিন্ট, আমরা দেখি ক্লোজ। মাঝখানে আরো একটা অপশন থাকে। এটা হচ্ছে আমাদের অফিসে ক্লিক করার পর। এখন যখন আমরা কোনো একটা ফাইল লিখি, অনেক কিছু লিখলাম, ছবি দিলাম, অনেক কিছু অ্যাড করলাম, সেভ করতে হবে না, নাহলে তো আমি কেটে দিই কিন্তু কেটে যাবে। সেভ মানে সংরক্ষণ করা। প্রথমবার যদি সেভ করতে হয় ডেফিনেটলি তোমাকে সেভ বাটনটাই ক্লিক করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট টাইম। সেভ অ্যাজ মানে কি? মানে কোনো একটা নাম দিয়ে সেভ করা, একটা জিনিস অলরেডি এক্সিস্ট করে তাকে অন্যভাবে, ফর এক্সাম্পল আমি এখানে টিচার, সো আমি এখানে কি হবে? ইমরান অ্যাজ এ টিচার। আবার আমি ফিউচার স্কুলের সিটিও, রাইট? সো কি হবে? ইমরান অ্যাজ এ সিটিও। সো আমি কিন্তু আগে থেকে আসি, আমার যখন প্রথম দুনিয়াতে আসছি তখন আমার নামকরণ করা হয়েছে ইমরান, তো আমাকে সেভ করা হয়েছে ইমরান দিয়ে। এরপর আমাকে বিভিন্ন নামে নামায়িত করা হয়েছে। ফর এক্সাম্পল আমি আইসিটি পড়াই, এইচএসসিতে আইসিটি পড়াই, ঠিক অনেকদিন ধরে পড়াই, 10 মিনিট স্কুলে পড়াইছি, আমি নিজে ব্যাচ পড়াই। সো আমি তখন কি হয়ে গেছি? আইসিটি টিচার, ইমরান অ্যাজ আইসিটি টিচার। ঠিক সেমভাবে আমি এখানে তোমাদের ফিউচার স্কুলের সিটিও হিসেবে আছি, ফিউচার স্কুলের অ্যাপ, ওয়েব সবকিছু দায়িত্ব আমার কাছে। সো আমি কি হব? আমাকে কি ডাকা হবে? ইমরান অ্যাজ সিটিও। সো কেউ যদি অলরেডি এক্সিস্ট করে তাকে অন্য পরিচয় দিতে হয়, তখন অ্যাজ এই ওয়ার্ডটা ইউজ হয়, ঠিক আছে? তখন অ্যাজ এই ওয়ার্ডটা ইউজ হয়, ঠিক আছে? নিউ আইডেন্টিটি। বাট যদি কেউ ফার্স্ট টাইমার হয় তাকে সেভ করার জন্য আমরা সেভ এই কিওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে? সো আমাদের উত্তরটা হচ্ছে সেভ, সিম্পল। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কি? কিবোর্ড তোমরা যদি দেখো, তোমরা কিবোর্ডের লেআউটটাও তো জানো আই গেস। নিচে এখানে একটা সিটিআরএল বাটন আছে, সিটিআরএল।
CTRL মানে কন্ট্রোল বাটন, ঠিক আছে, এটার নাম হচ্ছে কন্ট্রোল বাটন। আর এস, এস নামে একটা কি থাকে, সেটা হচ্ছে এখানে এস কি থাকে। সো কন্ট্রোল প্লাস এস দুইটাকে একই সাথে চাপ দিয়ে ধরলে আমরা কোনো ফাইলকে সেভ করতে পারি। আবার তোমরা জানো কন্ট্রোল প্লাস পি দিয়ে কি করা যায়, প্রিন্ট করা যায় না? মোস্ট প্রবাবলি তোমার কন্ট্রোল প্লাস পি, কেউ যদি কন্ট্রোল বাটন আর পি বাটনকে একসাথে প্রেস করে তখন সেটা প্রিন্ট হয়ে যায়। সো আমরা এখান থেকে আমি দেখাই দিই, ফর এক্সাম্পল এই যে আমাদের কিবোর্ডটা দেখছো, এই যে আমাদের কিবোর্ডটা, এখানে কিন্তু একটা বাটন আছে, এই যে কন্ট্রোল CTRL, আমি দেখি এখান থেকে দেখাতে পারি কিনা তোমাদের। সো এই দেখো এখানে কিন্তু একটা বাটন আছে, এই বাটনটার নাম হচ্ছে CTRL, কন্ট্রোল বাটন। এইটা আর এস কে একবারে চাপ দিয়ে ধরলে আমাদের সেভ হবে। ওকে, এগুলো আমরা জানি। সো আমাদের সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস, এস স্ট্যান্ডস ফর সেভ, ঠিক আছে, সেভ করা লাগবে যেহেতু এস এর এই এসটা কিবোর্ডটা আমরা ইউজ করব। নেক্সট আমাদের বলা হচ্ছে সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করে। ডেফিনেটলি সেভ অ্যাজ আমরা একটু আগে শিখাইছি, কারো পরিচয় অলরেডি থাকলে তাকে নতুনভাবে পরিচয় দিতে হলে আমাদের সেভ অ্যাজ এই ওয়ার্ডটা ইউজ করা লাগে। তাহলে নতুন ডকুমেন্ট খোলার জন্য না, ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য না, ডকুমেন্ট খোলা বন্ধ করার জন্য না, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য। এটা আমরা খুবই সহজে বুঝে গেলাম। মাই প্রোফাইল নামের একটা ডকুমেন্ট আছে তোমার কাছে, সেভ করছো, তাকে অন্য নামে সংরক্ষণ করবা, তার মানে সে অলরেডি এক্সিস্ট করে, ঠিক আছে, অলরেডি এক্সিস্ট করে, তাকে নিউ আইডেন্টিটি দিতে হবে, নিউ আইডেন্টিটি দিতে হবে। কি করা লাগবে বলো তো? নিউ আইডেন্টিটি দিতে হবে, তাহলে আমরা সেভ অ্যাজ ক্লিক করব, ঠিক আছে। একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করলে কোন কমান্ড ক্লিক করতে হবে? সেভ অ্যাজ ভাইয়া, খুব সিম্পল। কোন ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হবে? সেভ অ্যাজ ভাইয়া। সো একই প্রশ্ন হাজার হাজার বার আসবে এবং আমি খুব দ্রুত চলে যাব কারণ এগুলো তোমরা চুটকিতে পেরে যাবে, ঠিক না? এগুলো তোমার জন্য বাম হাতের খেলা। কি যে ভাই পড়াচ্ছেন এগুলো, এগুলো বাচ্চাদের পড়া, এগুলো আমরা ভাইয়া ক্লাস 6-7 থাকতে পড়ে আসছি, এই সফটওয়্যার ইউজ করতে করতে তেনা তেনা বানায় ফেলছি। এগুলো আমাদের জন্য এখন পানি ভাত। বাংলা টাইপের জন্য কোন ফন্ট ব্যবহার করা হয়? তোমরা যদি তোমাদের বই দেখো, বইটা যদি দেখো একবার তাইলেই কিন্তু বুঝে যাওয়ার কথা। দেখো বই কিন্তু সবার আগে একটা ফন্ট দেওয়া আছে, লেখা আছে সুতনি এমজে না? তো এটা ডেফিনেটলি এই যে বাংলা লেখার মধ্যে এটা দিয়ে রাখছে, এটা একটা বাংলা লেখার ফন্ট। এবং হিন্দ শিলিগুড়ি আছে, লি আদর নৈরিত আছে, সো অনেক ধরনের ফন্ট আছে। বাংলা লিখতে এক ধরনের ফন্ট, বাংলা বিভিন্ন স্টাইল একরকম। যেমন ধরো এই যে লেখাটা দেখতেছো, এই যে বাংলা লেখাগুলো, এইটা আর আমাদের এইখানে যে বাংলা লেখা, দুইটা কি সেম রকম দেখতে? সেম না তো, ডিফারেন্ট না? সো যেহেতু ডিফারেন্ট তার মানে ফন্টটা ডিফারেন্ট, স্টাইল আকার আকৃতি ডিফারেন্ট, জিনিস এক বাট একটু স্টাইল করা, আঁকানো বাঁকানো, উঁচা নিচা, হ্যাংলা পাতলা। তো বাংলা টাইপের জন্য কোন ফন্ট ইউজ করা হয়? সুতনি এমজ, ঠিক আছে। কিন্তু আমরা বই দেখে পাচ্ছি, সো বইটা হালকা করে একটু মনোযোগ দিয়ে পড়লেও তোমরা ইজিলি পেরে যাবা। ওয়ার্ডের অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায় কোনটা? ডিলিট, সেভ, ওপেন? তোমরাই বলো, একটু আগে দেখাইছি। সেভ পাওয়া যায় আর ওপেন পাওয়া যায়, ডিলিট পাওয়া যায় না। ডিলিট পাওয়া যায় না, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? The right answer would be 2 and 3, 2 and 3, ঠিক আছে, এগুলো আমরা পাই। অফিস বাটনের অপশন কোনটা? নিউ আছে, ইয়েস। ক্লোজ আছে, ইয়েস। ইনসার্ট আছে, নো। 5-6টা মুখস্থ করতে বলছি, ওখানে ইনসার্ট ছিল না, তোমরা জানো। ইনসার্ট কোথায় আছে?
উপরে রিবনে ইনসার্ট নামে একটা বাটন আছে, যেখান থেকে ছবি অ্যাড করা যায় বা চার্ট অ্যাড করা যায়। ইনসার্ট হোম অফিসে, মানে অফিস যে বাটনটা আছে, সেই অফিস বাটনে শুধু এই 5টাই ছিল, লিখে দিচ্ছিলাম আমরা। 1 ও 2 ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হবে? ডকুমেন্টে আমরা চার্ট দিব। চার্ট বলতে কি বোঝায়? ওই যে বার চার্ট আছে না, অনেক সময় দেখো না পপুলেশন বোঝানোর জন্য এরকম বার চার্ট থাকে। সো এই ধরনের চার্টগুলো, এগুলো হচ্ছে বার চার্ট। হ্যাঁ, বার চার্ট। তারপর এরকম কিছু চার্ট আছে, হ্যাঁ, যে এই পার্সেন্ট হচ্ছে একরকম, এক কালার, তারপর এতটুকু হচ্ছে আরেক রকম, এতটুকু হচ্ছে আরেক রকম। হ্যাঁ, এগুলো বিভিন্ন কালারের থাকে, ঠিক না? এগুলো তো তোমরা জানো, তুমি জানো না বাচ্চারা? তোমাদের মতো বাচ্চারা এগুলো তো মুখে মুখে পারা উচিত, ঠিক না? এগুলোকে কি বলে? এই চার্টটার নাম কি বলো তো দেখি? এই চার্টটার নাম কি? আমি যে মাত্র চার্টটা আঁকতেছি, এই চার্টটার নাম কি? এটাকে বলে পাই চার্ট, ঠিক না? এটাকে কি বলে? এটাকে বলে ভাইয়া পাই চার্ট, ঠিক আছে? তো এগুলো তোমরা মোটামুটি পারো, এগুলো বাচ্চাদের জিনিস ভাই। কি যে পড়াইতেছেন ভাইয়া, মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছে। এটাকে বলে পাই চার্ট, এটাকে বলা হয় বার চার্ট, এটাকে বলা হয় পাই চার্ট। সো এগুলো আমরা মোটামুটি জানি। সো এটা কোত্থেকে অ্যাড করা যায়? সফটওয়্যারটা যদি ইউজ করতে তোমরা জানতাম। ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশন গ্রুপে গেলেই আমরা এই চার্টগুলো অ্যাড করতে পারবো। বুলেটস এন্ড নাম্বার কোন মেনুতে পাওয়া যায়? বুলেটস বলতে ওই যে দেখো না, অনেক সময় এরকম এরকম লেখা থাকে যে ভাইয়া এরকম এরকম গোল্লা গোল্লা থাকে, আবার কোনো সময় ভরাট থাকে, ভরাট গোল্লা থাকে। এখানে কিছু লিখতে পারো তুমি, অ্যাপল, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, এগুলো থাকে না অনেক সময়, এগুলোকে বলা হয় বুলেটস। বা নাম্বারসও থাকতে পারে, ভাইয়া 1, এটা হচ্ছে ধরেন কি, এটা হচ্ছে ধরেন কোকা কোলা, কোকা কোলা। 2 হচ্ছে ধরেন ভাইয়া ফান্টা, ঠিক আছে? তো 1 2 3 দিয়েও কিন্তু অনেক কিছু থাকে। এই যে পয়েন্ট গুলো বা বুলেট পয়েন্ট গুলো, এটা কোথায় ইউজ করি আমরা? তোমরা যদি বই যাও, বই সবগুলো জিনিস সুন্দর করে দেওয়া আছে। এই যে বুলেট অথবা নাম্বারিং, এটা কোথায় পাওয়া যায়? এটা হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপে পাওয়া যায়। সো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। প্যারাগ্রাফ গ্রুপে, প্যারাগ্রাফ গ্রুপে, এবং কোন ট্যাব? হোম ট্যাব। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এগুলো পাওয়া যায় এবং দেখতে এরকম, ঠিক আছে? হোম ট্যাবে পাওয়া যাবে। ওকে, লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে? এই যে অক্ষর বললাম না, এই যে এটা এক ধরনের অক্ষর। আমরা বইয়ে যেই অক্ষর দেখতে পাচ্ছি, বইয়ে যেই বাংলা টাইপ, এটা আরেক রকমের অক্ষর। সো এই জিনিসগুলোকে আমরা কি বলি? ফন্ট বলি। এগুলোকে আমরা বলি কি? ফন্ট, ঠিক আছে? এবং আমার একটা পছন্দের ফন্ট হচ্ছে হিন্দ শিলিগুড়ি। তোমাদের কোনো পছন্দের ফন্ট থাকলে বইলো, হ্যাঁ? যেমন রোমানিয়া, তারপর ক্লাসিক, এরকম বেশ কিছু ফন্ট আছে। তো আমার বাংলা লিখতে গেলে এই ফন্টটা আমার কাছে ভালো লাগে। আবার এখন যেটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ভালো দেখতে, সুন্দর দেখতে ফন্ট। তো এগুলো হচ্ছে কি? ফন্ট, ঠিক আছে? এটা মনে রাখবো, ফন্ট ফন্ট। এখন হয়তো মনে হবে যে ভাই একটু কঠিন, বাট ট্রাস্ট মি, যখন অ্যাকচুয়ালি ইউজ করবা কম্পিউটার বেশি বেশি, তখন দেখবে এগুলো ভাই বাচ্চাদের জিনিস। সময়টাই নষ্ট করতেছেন ভাই। হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরে আইকন থাকে? এটা অলরেডি আমরা পড়ে আসছি, প্যারাগ্রাফ।
প্যারাগ্রাফ। টেক্সট বক্সে তো টেক্সট রিলেটেড জিনিস থাকবে, টেবিলে টেবিল রিলেটেড জিনিস থাকবে, ক্লিপ আর্টে আর্টিস্টিক কিছু জিনিসপত্র থাকবে। বাট বুলেট আর নাম্বার কোথায় থাকে? বুলেট আর নাম্বার থাকে প্যারাগ্রাফে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে কোনটা ব্যবহার করা হয়? গাঢ় বলতে মোটা, গাঢ় বলতে মোটা। একটা জিনিসকে মোটা করবো, মোটা মানে কি? গাঢ় করা মানে আসলে বোল্ড করা বোঝায়। ঠিক আছে, বোল্ড বা গাঢ় বা মোটা, লেখাকে মোটা করে ফেলবো। ঠিক আছে, একটা ফন্ট, এটা হচ্ছে একটা ফন্ট লেখা, আর সেটাকে যদি আমি একটু মোটা করে দেই, সেটাকে যদি আমি একটু মোটা করে দেই, সেটাকে যদি আমি একটু মোটা করে দেই, তাহলে এটা হচ্ছে বোল্ড করছি আমরা। ঠিক আছে, এই লেখাটাকে আমরা বলবো আমরা এটাকে বোল্ড করছি। সো তুমি হোম যাবা, হোমে যাওয়ার পরে প্যারাগ্রাফে যাবা, প্যারাগ্রাফে গিয়ে বোল্ড করে দিবা। নাকি ফন্টে গিয়ে বোল্ড করবা বলো তো? ফন্ট নাকি মানে ক্লিপবোর্ড তো না, পেজও তো না, আইদার এটা অথবা এটা। এবং এটার মধ্যে কনফিউশন হবে যদি তুমি সফটওয়্যারটা রেগুলার ইউজ না করো, তাহলে তুমি ধোকা খেয়ে যাবা। আমার কাছে মনে হবে দুটো উত্তর হইতে পারে ভাইয়া। অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ফন্ট। ঠিক আছে, এই জন্যই মূলত আমরা বলি একটু মনোযোগ দিয়ে করতে হবে এবং বইটা পাশাপাশি প্র্যাকটিক্যালি একটু কাজ করতে হবে। তাহলে তুমি এগুলো খুব সিম্পল। হ্যাঁ, এগুলো খুব সহজ। লেখালেখির সাজসজ্জায় প্রথম বিষয় কোনটি? প্রথমত তোমাকে ফন্ট নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তুমি যদি কোন ফন্টে লিখবা সেটাই না জানো, তাহলে ইট ডাজন্ট মেক এনি সেন্স। সেটার বানান ঠিক করা, ফন্টের ছোট বড় করা, রং চেঞ্জ করা, এগুলো পরে। আগে তোমাকে ঠিক করতে হবে তুমি কোন স্টাইলে লিখবা। তার উত্তর হবে ফন্ট। ছবি যোগ করতে নিচের রিবন, রিবন বলতে কি বোঝায়? রিবন বলতে বোঝায় এটা যদি তোমার ওই সফটওয়্যারটা হয়, সফটওয়্যারের মধ্যে এইখানে কিছু একটা অংশ থাকে না, এখানে কতগুলো অংশ থাকে, এই জিনিসটাকে মূলত বলা হয় রিবন। রিবন বিষয়টা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার শার্ট, হ্যাঁ, শার্টের এই দেখো এই কালারটা হয়তো একটু ডিফারেন্ট না, এটাকে আমি একটা রিবন কাইন্ড অফ বলতে পারি। এটা একটা রিবন, কারণ এটা একরকম আবার লেস ফিতা। ঠিক না? আমরা বলি যে একটা কাপড় থাকে, কাপড়ের দুই পাশে বা কাপড়ের এই জায়গাগুলো কর্নারগুলোকে তোমার আলাদা করে ডিজাইন করা থাকে। সো ওইটা কাইন্ড অফ একটা রিবন। ঠিক আছে, লেস ফিতা। সো একটা সফটওয়্যার যেখানে এখানে মেনু অপশন থাকবে, অনেক কিছু অনেক কিছু থাকবে। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে আমরা বলি রিবন। সো রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয়? ডকুমেন্টকে ছবি যোগ করতে হবে। তো ডেফিনেটলি ছবি যেহেতু আমরা যোগ করব, ইনসার্ট করব, তাহলে ডেফিনেটলি আমাকে ইনসার্ট ইউজ করতে হবে। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন বাটন চাপতে হবে? কোন বাটন চাপতে হবে বলো? কোন বাটন চাপতে হবে? তুমি লিখতেছো লিখতেছো লিখতেছো, এখানে শেষ, তুমি নতুন প্যারাগ্রাফে যাবে, এখানে লাগবা, এখান থেকে এখানে জাম্প করে কিভাবে? এন্টার বাটনে চাপে। ঠিক না? তোমার কিবোর্ডে যে এন্টার বাটনটা আছে সেই বাটনটা, অথবা তোমরা যদি এটা হচ্ছে উইন্ডোজ, তোমরা যদি ম্যাকে ইউজ করো তাহলে দেখবা এখানে রিটার্ন নামে একটা বাটন আছে, রিটার্ন। ঠিক আছে, উইন্ডোজে যেটা এন্টার, ম্যাকবুকে বা অ্যাপেলের ল্যাপটপে সেটা রিটার্ন নামে পরিচিত। ঠিক আছে, এখানে দেখাই দিই, দেখো এই কিবোর্ডে আমি আশা করি এখানে তোমাদের এন্টার নামে বাটনটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে সেই, ক্লিক করলেই নতুন লাইনে চলে যায়। সো এটা কোন কি? এটা হচ্ছে আমাদের এন্টার কি। ওকে, ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটা? ইলাস্ট্রেশন গ্রুপ মানে তুমি যখন ইনসার্টে ক্লিক করবা তখন তোমার কাছে অনেকগুলো অপশন আসবে, তো কয়েকটা অপশন মিলে একটা গ্রুপ বানানো হয়েছে, বুঝছো? তো
তো এখানে বলা হচ্ছে ওই গ্রুপটাতে কি থাকবে। সো ওই গ্রুপটাতে আমাদের ক্লিপ আর্টও থাকে, মানে টেবিল তো থাকবেই না, মানে ইনসার্টের ইলাস্ট্রেশন মানে আর্টিস্টিক কিছু জিনিসপত্র, ঠিক আছে, আর্টিস্টিক কোনো জিনিসপত্র, ঠিক আছে, শৈল্পিক জিনিসপত্র থাকে নর্মালি। এটা আমরা বইও দেখতে পারবো। এই যে আমরা ইনসার্টে টিপ দিলাম, ইনসার্টে টিপ দিলে টেবিল নামে আলাদা একটা অপশনই আছে, পিকচার নামে আলাদা একটা অপশনই আছে। সো এই জায়গাগুলোতে দেখো ইনসার্টের মধ্যে, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখতে পারা উচিত। এইখানে ইলাস্ট্রেশন নামে একটা আলাদা অপশন আছে এবং এখানে কয়েকটা মিল আছে। প্রথমত পিকচার আছে, পিকচার তুমি ঢুকাবা, ক্লিপ আর্ট আছে, তারপর তোমার এখানে আছে শেপস, শেপস মানে ট্রায়াঙ্গেল ত্রিভুজ এগুলো, স্মার্ট আর্ট আছে, ফাইনালি চার্ট আছে। সো এই অপশনগুলা কার কাছে আছে? একটা বক্স দিয়ে ঘেরাও করা আছে, এটার নাম হচ্ছে ইলাস্ট্রেশনস। সো এইগুলোও কিন্তু এমসিকিউতে আসার মতো। ডকুমেন্টে মার্জিন ঠিক করতে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? সো তুমি মার্জিন ঠিক করবা। মার্জিন বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে তোমার ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে তোমার কিছু মার্জিন লাগবে। মার্জিন বলতে এই যে এই দিক থেকে কতটুকু জায়গায় ছাড়তে যাচ্ছ, এই দিক থেকে কতটুকু জায়গায় ছাড়তে চাচ্ছ, বা এই দিক থেকে কতটুকু জায়গায় ছাড়তে যাচ্ছ, বা এই দিক থেকে কতটুকু জায়গা তুমি ছাড়বা, ছেড়ে দিবা, তুমি জায়গাটা ছেড়ে দিবা, ওই জায়গাটাকে আমরা বলি মার্জিন, ঠিক আছে। এই জায়গাটুকু আমরা ছেড়ে দিব, এই জায়গাটুকু আমরা ছেড়ে দিতে চাই, এই জায়গাটুকু আমরা ছেড়ে দিতে চাই, এবং এই জায়গাটুকু আমরা ছেড়ে দিতে চাই। তো কোন কোন জায়গা তুমি ছেড়ে দিবা সেটা হচ্ছে তোমার মার্জিন। মার্জিন মানে ছেড়ে দিচ্ছি, এবং সেটা কোন ট্যাবে যাব? আমরা যদি লেআউট ট্যাবে যাই, লেআউট, লেআউট মানে দেখতে কেমন হবে, লেআউট মানে দেখতে কেমন, মার্জিন কতটুকু হচ্ছে, বা এরকম ডকুমেন্টটাকে তুমি এরকম সোজা পেজে রাখবা নাকি বাঁকা পেজে রাখবা, ল্যান্ডস্কেপ মোডে রাখবা, ওই ধরনের অপশন। এবং তোমরা যদি বইয়ে যাও, বইয়ে গেলে দেখবা এই দেখো পেজ লেআউট নামে যে অপশনটা আমাদের আছে, লেআউট, এখানে কি কি আছে? মার্জিন, কতটুকু জায়গা ছাড়বা, ঠিক আছে, কতটুকু জায়গা ছাড়বা সেটা, ওরিয়েন্টেশন, ঠিক আছে, তুমি কি ডকুমেন্টটাকে সোজা করে রাখবা নাকি লম্বা করে রাখবা, সোজা রাখবা না লম্বায় রাখবা, সাইজ, সাইজ কতটুকু হবে পেজটার, কলাম, তুমি কি একটা পেজের মধ্যে 2 কলামে ডেটা লিখবা নাকি তুমি চাও পেজের মধ্যে একটা কলামে সব ডেটা থাকুক। তো এই জিনিসগুলো গ্রুপ করা থাকে কার আন্ডারে? লেআউট, দেখতে পেজটা দেখতে কেমন সেটার মধ্যে। সঠিক উত্তর কি তাহলে? লেআউট। ছবি সংযোগ করার জন্য রিবনের কোন ট্যাবে যাব? ডেফিনেটলি ইনসার্টেই যাব, কারণ ইনসার্টের মধ্যে আমরা দেখছি পিকচার নামে অপশন আছে, ঠিক না? পিকচার নামে অপশনটা ইনসার্টের মধ্যে আছে, একবার দেখলেই মোটামুটি মুখস্থ হয়ে যাওয়া উচিত। ওয়ার্ড আর্ট, ওই যে বলছিলাম না আর্টিস্টিক জিনিসপত্র, আর্টিস্টিক জিনিসপত্র কই থাকে? ইনসার্টে থাকে। ইনসার্টের কোন জায়গায় থাকে? ইলাস্ট্রেশন গ্রুপে থাকে, ঠিক না? তাহলে এর উত্তর হচ্ছে ইনসার্টের মধ্যে থাকে। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? কোন গ্রুপে? ইলাস্ট্রেশন গ্রুপে। অলরেডি বলে দিচ্ছি, তোমরা খুব সহজে জানো এগুলো। পৃষ্ঠার নাম্বার দিবা কোন পেজে বলো? পৃষ্ঠার নাম্বার দিতে চাই আমি, পৃষ্ঠার নাম্বার দেওয়ার জন্য অপশন হচ্ছে ইনসার্টে গিয়ে আমরা হেডার এবং ফুটার যে অপশনটা আছে সেটা চুজ করব, কারণ হেডার আর ফুটারের মধ্যেই, হেডার মানে কি? একটা ডকুমেন্ট, হেডার মানে হচ্ছে উপরের জায়গাটা, আর নিচের জায়গাটাকে আমরা বলি ফুটার।
সো তুমি যদি পেজের নাম্বার দিতে চাও কোথায় দিবা? এই দুই জায়গায় দেবে না, এক জায়গায় তো দিবা। তাহলে ডেফিনেটলি তোমাকে ইনসার্টে গিয়ে হেডার বা ফুটার এই অংশটা দিতে হবে। এবং ইনসার্টে গিয়েই কেন, হোম বা পেজ লেআউট বা ভিউ এগুলাতেও দেখো হেডার ফুটার আছে, বাট অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে যায় এটা তোমাকে একটু জানতে হবে। তুমি সফটওয়্যারটা যদি ইউজ না করো তাহলে কিন্তু বের করতে পারবা না, ঠিক আছে? মার্জিন আইকন নিচের কোন ট্যাব? এই যে বলছিলাম মার্জিন কোথায় থাকে? ডেফিনেটলি লেআউটের মধ্যেই থাকে, এটাকে দেখাইছি। নাম্বার দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে যেতে হবে? নাম্বার দেওয়ার জন্য ইনসার্টে গিয়ে হেডার এবং ফুটার বলছিলাম, ঠিক না? হেডার ফুটার এই যে অংশটা আছে সেখানে আমরা পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য যাব। ছবি যোগ করার জন্য আমরা কোথায় যাব? ইনসার্ট ট্যাব, প্যারাগ্রাফ আর ইলাস্ট্রেশন। ডেফিনেটলি বুঝা যাচ্ছে ভাই প্যারাগ্রাফে তো ছবির কিছু নাই, প্যারাগ্রাফ বাদ। উত্তর হবে 1 এবং 3। ইনডেন্ট অপশন থাকে কোথায়, বা ইনডেন্ট অপশনে কি থাকে? ইনডেন্টেশন মানে কি? একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে তুমি যখন লেখা লিখবা সেই লেখাটা কি বাম দিক থেকে স্টার্ট হবে, নাকি লেখাটা মাঝখানে থাকবে, নাকি লেখাটা ডান দিক থেকে থাকবে? এটাকে বলা হয় ইনডেন্টেশন, ঠিক আছে? এটাকে বলা হয় কি ইনডেন্টেশন। যদি তুমি বাম দিক থেকে শুরু করতে চাও, নাকি তুমি মাঝখান থেকে শুরু করবা এবং মাঝখানেই শেষ হবে, নাকি তুমি লেখাটা শুরু করবা ডান দিক থেকে, ঠিক আছে? সো এই জায়গাগুলোকে আমরা বলি ইনডেন্টেশন। ইনডেন্টেশনের মধ্যে কি কি অপশন থাকে? এই যে ইনডেন্টেশনের মধ্যে কি কি অপশন থাকে লেখাই আছে, একটু বইটা পড়লে হয়তো। লেফট, রাইট, বিফোর, এটা হচ্ছে স্পেসিং এর মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। আগে পরে কতটুকু স্পেস রাখবা সেটা। আর ইনডেন্টেশনের মধ্যে লেফট রাইটে কতটুকু, কত ইঞ্চি জায়গা তুমি ছাড়বা, ওই জিনিসগুলো। সো এটা খুবই সিম্পল, এটা আমরা উত্তর পেয়ে গেছি 1 ও 2। এই ট্যাবটা কোথায় থাকে বলো? মার্জিন, এটা কি হরাইজন্টাল, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। এটা হচ্ছে কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে সাইজ, হাইট কত, উইডথ কত। এটা বুঝাইতেছে কয়টা প্যারাগ্রাফ হবে একটা পেজে। তাহলে সবগুলো জিনিস কোথায় থাকে? পেজ লেআউটে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে কলামস। কয়টা কলাম হবে একটা পেজ? উত্তর কি পেজ লেআউট। ফাইলের মার্জিন রাখা যায়, কাগজের সাইজ নির্ধারণ করা যায়, কাগজের কলাম নির্ধারণ করা যায়। এই অপশনগুলো দিয়ে কি কি করা যায়? তিনটাই করা যাবে। এটা আগে ভুল লিখছে না, কারণ আমরা জানি যে এটা তো সাইজ, লেআউটে তো সাইজ আছে, লেআউটে যেহেতু সাইজ আছে তাহলে সাইজও নির্ধারণ করা যাবে। এটা হওয়া উচিত। হ্যাঁ, আমার ইনস্ট্রিক্ট বলতেছে এটা হওয়া উচিত। এবং আমরা একটু বই থেকেও কনফার্ম হয়ে আসি, এই যে সাইজ, লেআউটের মধ্যে সাইজ আছে, তাহলে উত্তরটা 1, মানে 1, 2 এবং 3 হওয়া উচিত, ঠিক আছে? নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? স্প্রেডশিট মানে তো বুঝোই ওই হিসাব নিকাশ লেখালেখিতে আছে, এটা তো ডেফিনেটলি বোঝাচ্ছি। এটা ওয়ার্ড না, দেখতে ওয়ার্ডের মতো। এটা হচ্ছে স্প্রেডশিট বা এটাকে অনেক সময় এক্সেলও বলে, ঠিক আছে? এয়ারলাইন্স রিজার্ভেশনের জন্য কোনটা ব্যবহার করা হয়? রিজার্ভেশন মানে
অনেকগুলো ডেটা থাকবে, ঠিক না? একই রকম ডেটা থাকবে যে অমুক ফ্লাইট ওইটার সময়, অমুক ফ্লাইট ওইটার সময়। তাহলে একই রকম ডেটা যদি আমরা রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে স্প্রেডশিট। ঠিক আছে, তাহলে এটা আমরা স্প্রেডশিট সফটওয়্যার ইউজ করি। ওকে, স্প্রেডশিট সফটওয়্যার ইজ কাইন্ড অফ এ ডেটাবেস, বাট ডেটাবেস তো আমরা পড়ি নাই, সো ডেটাবেস আমরা যাব না। প্রসেসরও না, পাওয়ার পয়েন্টও না। সারি এবং কলামের সমন্বয়ে কি তৈরি হয়? এটা হচ্ছে রো, অনেকগুলো রো সারি, এগুলো হচ্ছে অনেকগুলো কলাম। এবং রো এবং কলাম যদি একসাথে মিক্স করি তাহলে আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা কি বলতে পারি? এক একটা, প্রত্যেকটা একটা রো, একটা কলাম, একটা সারি, এগুলোকে আমরা কি বলতে পারি? একটাকে সেল বলতে পারি না? সেল বলা যায়। তাহলে এগুলো হচ্ছে সেল। সেল মানে কোষ, ঠিক আছে? সেল মানে কোষ বা ঘর। এক একটা, প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল, ঠিক আছে? সেল। স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে? B1 আমরা তো জানি যে A B C D এরকম অনেকগুলো রো থাকে, কলাম থাকে, রাইট? তো একটা স্প্রেডশিটে B1 মানে কি বোঝায়? আমরা যদি একটা স্প্রেডশিট অ্যাকচুয়ালি দেখি তাহলে আই গেস তোমাদের বুঝাইতে সহজ হবে। এই যে আমরা যদি একটা স্প্রেডশিট দেখি, আমাদের এখানে নাম্বারিং করা আছে, হ্যাঁ, এখানে লেখা আছে A B C D E F এরকম, আর এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 এরকম। তাহলে B হচ্ছে এটা বুঝাইতেছে আর 1 হচ্ছে এটা বুঝাইতেছে। তার মানে B1 যদি একটা থাকে তাহলে B1 ওয়ার্ডটা সেকেন্ড কলাম প্রথম রো বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা একটা সেল। সো B1 নির্দেশ করতেছে একটা কি? B1 হচ্ছে একটা সেল, ঠিক আছে? B1 হচ্ছে একটা সেল। পরীক্ষায় ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ওই যে কে কত পাইছে, কে পাস করছে, কে ফেল করছে, এটা কি টেবিল আকারের একটা ডেটার মধ্যে দেয় না তোমাকে? তোমার যে রেজাল্টটা দেয় সেটা টেবিল আকারে দেয় না? যে তুমি ইমরান, সাপোজ ইমরান কি করছে, A+ পাইছে সাপোজ, তারপর ধরো করিম A+ পাইছে, ইমরানের নাম্বার হচ্ছে 99, গুড স্টুডেন্ট। করিম করিম পাইছে F, সে কত পাইছে? সে পাইছে ধরো 30। এই যে কতগুলো ডেটা আমরা রাখতেছি, এই ডেটাগুলোকে কি আমরা এরকম সারি কলাম আকারে সাজাইতে পারি না? এবং সারি কলাম আকারে যদি আমরা সাজাই তাহলে এই ধরনের ডেটা কোথায় রাখা হয়? স্প্রেডশিটে বা এক্সেলে। সো পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য স্প্রেডশিট প্রোগ্রাম ইউজ করা হয়। স্প্রেডশিটে গুণ করার জন্য কোনটা ইউজ করা হয়? তোমরা যারা প্র্যাকটিক্যালি এক্সেল ইউজ করছো তারা দেখবা, তোমরা যদি গুণ করো সেই গুণের ফর্মুলাটা কিন্তু এই যে এরকম না, এটা রং, ঠিক আছে? এটা দিয়ে আমরা গুণ বুঝাই না, কারণ এটা কিবোর্ডে নাই। কিবোর্ড যদি একটু ঘাটাও তোমরা দেখবা কিবোর্ডের মধ্যে যেই কিগুলো আছে, এই দেখো এইখানে যেটা আছে দেখো, এটা কিন্তু স্টার দেখতে, এটা কিন্তু গুণ না। আবার এখানে একটা গুণ আছে দেখো, এই যেখানে একটা এটা গুণ আছে, ঠিক আছে? শিফট দিয়ে 8 ক্লিক করলে এটা স্টার বোঝায়, মানে গুণ বোঝায়। এক্স কিন্তু গুণ না, এটা এক্স, এটা গুণ না। ওকে, সো গুণ করতে আমরা এটা ইউজ করব। ওকে, রেঞ্জ বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? রেঞ্জ বলতে একটা এই থেকে এই পর্যন্ত রেঞ্জ, এটা তো কিছুই না, এটা কিছুই মিন করে না, এটাও কিছু মিন করে না, এটাও কিছু মিন করে না, কারণ ভাগ এভাবে আমরা দেই না, আমরা ভাগ দিই এইভাবে, A1 এভাবে B2। সো রেঞ্জ মানে একটা সীমানা, এখান থেকে শুরু এখানে শেষ। সো A1 is to A2, এটা মানে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে?
ইস টু দিয়ে বোঝাই রেঞ্জ, A1 A10 সাপোজ। এটা হচ্ছে A1 নামক এ নামে যেই কলাম আছে সেখানে 1 2 3 10, তার মানে A1 নামে যে বক্সটা আছে এখান থেকে শুরু করে এই 10 নম্বর বক্স পর্যন্ত সবগুলো। কোলন মানে রেঞ্জ। C2 সেলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র ব্যবহার করব? C2 সেল কোনটা? এটা হচ্ছে C, তার মানে আমাদের এটা হচ্ছে কলাম, আর 2 বলতে এইটা। তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে কি বসাইতে হবে? ক্ষেত্রফল বসাবো। দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে তো ক্ষেত্রফল পাওয়া যায়। দৈর্ঘ্য কোথায় আছে? এখানে A2 তে আছে, আর প্রস্থ কোথায় আছে? B2 তে আছে। তাহলে এখানে আমি কি করব? A2 স্টার B2 লিখব, তাহলে তো আমার গুণ হয়ে যাবে। এটা করতে পারো, অথবা অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে A2 আর B2 এর প্রোডাক্ট করে দিব আমরা। তাহলে উত্তর কি হবে? প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, ঠিক আছে? প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। আর এখন এইটা হইল না কেন? এইটা হলো না কারণ এখানে ইকুয়াল টু সিগনেচারটা নাই, এটা মিসিং, ঠিক আছে? ইকুয়াল টু না থাকলে সেটা ক্যালকুলেশন হয় না, ইকুয়াল দিলেই সেটা ক্যালকুলেশন হয়, তাহলে সে নর্মাল টেক্সট হিসেবে নিয়ে নেয়, মানে এখানে কোনো আমি কিছু কাজ করবো না, এটা শুধু এ হিসেবে কনসিডার করবো। বাট যখনই তুমি ইকুয়াল টু দিয়ে দিবা তখন সেটাকে সেল হিসেবে চিন্তা করবো, বলবে যে এটা একটা ক্যালকুলেশন, এটা একটা ক্যালকুলেটর হিসেবে আমি কাজ করবো। আইদার তুমি প্রোডাক্ট মানে হচ্ছে গুণ এবং এখানে দুইটা ভ্যালু দিবা, যে কোন দুইটা গুণ করতে চাও, সিনট্যাক্সটা দেখতে এরকম। আর তুমি যদি এটা না চাও তাহলে তুমি সিম্পলি ইকুয়াল টু দিয়ে A2 ইন্টু B2 দিয়ে দিবা, দুইটাই কিন্তু সঠিক। এখন যদি আমরা এটা করি B1 B2 B3 B4 B5, তার মানে B1 থেকে শুরু করে এখানে পর্যন্ত এই সবগুলোকে যোগ করছে। এই সবগুলোকে যোগ করা যা কথা, আমি যদি রেঞ্জটা চিন্তা করি যে B1 থেকে B5, এটা হচ্ছে আমার একটা রেঞ্জ। সো আমার যদি B1 থেকে B2 B3 B4 B5 এই পর্যন্ত একটা রেঞ্জ আমি বানাই দেই, এটাকে যদি আমি সাম লিখি, সাম মানে কি? সাম মানে তো যোগফল, এবং তার মাঝখানে ইকুয়াল দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কাজ শেষ। সো আমি আইদার যেটা করতে পারি, ইকুয়াল সাইনটা দিয়ে, এটা কিন্তু ইকুয়াল সাইন দিতে হবেই, ইকুয়াল সাইন মাস্ট থাকা লাগবে। আমি ইকুয়াল সাইন দিলাম এবং আমি B1 B2 B3 B4 B5 যোগ করে দিলাম, এটা যা কথা। অথবা আমি রেঞ্জ তো জানি ভাই, B1 থেকে B5 রেঞ্জ দিলাম, বাইরে সাম লিখে দিলাম, ইকুয়াল টু দিলাম, তাহলে একই কাজ। সো এটা করলে আমরা সিমিলার রেজাল্টই পাবো। A12 মানে A12 আর B13, এই দুইটা সেলে ভাগ করলে ভাগফল লিখতে হবে কিভাবে? আমরা জানি ভাগফল এইভাবে কাজ করে না, ভাগফল করতে হয় ডেফিনেটলি A12 কে B13 দিয়ে ভাগ করব, তাহলে A12 কে B13 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? আমরা এইভাবে ভাগ করব। ভুল করে ফেলছি। কি ভুল বলো তো? মাত্র তোমাদের যে ভুল শিখাইছি সেটাই করে ফেলছি। A12 আর B13 কে ভাগ করলে এভাবে হবে না, কেন? কারণ ইকুয়াল টু দিতে হবে, তো ইকুয়াল টু ছাড়া কি হবে? ইকুয়াল টু ছাড়া এটা সিম্পল টেক্সট হিসেবে চিন্তা করো, এটা উত্তর না, ঠিক আছে? উত্তর হচ্ছে এটা। উত্তর দেখাই দিলাম। ভাগ করতে কোনটা ব্যবহার করা হয়? ভাগ করতে সিম্পল কাহিনী আমরা বলছি, ভাগ মানে এরকম ভাগ না, এরকম ভাগ বলতে কোনো কিছু নাই কম্পিউটারে। ভাগ বলতে স্ল্যাশ, এই যে স্ল্যাশ, ঠিক আছে? সিম্পল এরকম করে দিয়ে ভাগ বোঝায়। B1 থেকে B4 পর্যন্ত যোগ করব, তার সাথে C5ও যোগ করব, তাহলে এই ফর্মুলাটার
আমার অ্যাকচুয়াল ফর্মুলা কি হবে, মানে এটার কাজটা আমরা কি দিয়ে করতে পারবো, এটার কাজ দিয়ে আমরা করব এইভাবে, সাম দিব, B1 দিব, এবং রেঞ্জ, রেঞ্জ বলতে এরকম না, এখন এটা কিন্তু ভুল। দেখো B1 থেকে B4 তারপরে C5, সাম যোগফল, এটা সবসময় দুইটাই ইনপুট নেয়, তিনটা জিনিস ইনপুট নেয় না। দেখো এখানে তিনটা রেঞ্জ বলা হয়েছে, B1 থেকে B4 থেকে C5 না। তুমি যদি এটা লেখো, এইটা যা কথা আলটিমেটলি এইটা একই কথা। সে B1 নেবে, B1 কে নিয়ে B1 B2 B3 B4 B5 এর জায়গায় সে C5 নিয়ে নেবে, ঠিক আছে? সে উপর থেকে ক্যালকুলেট করবে 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 করবে, যখন দেখবে আচ্ছা আলাদা B নাই তো, B এর জায়গায় তো C আছে, তাহলে সে C5 টাকে ক্যালকুলেশন করবে লাস্ট। এখানে বলছে আমাদের A2 সেলে, দেখো A2 একটা সেল আছে, সেখানে ক্রয় মূল্য আছে, মানে বাইং প্রাইস, আর B2 সেলে শতকরা লাভের হার দেওয়া আছে, B2 সেলে শতকরা লাভের হার দেওয়া আছে, হ্যাঁ, প্রফিট। A2 আর এটা হচ্ছে ধরো B2। ফলাফল সেলে মানে দুইটার ফলাফল সেলে মোট লাভ বের করবা। তাহলে মোট লাভ বের করার জন্য কি করা লাগবে, এই যে তোমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, সেটাকে তুমি যদি শতকরা লাভের হার দেওয়া আছে, কিন্তু শতকরা লাভের হার দেওয়া আছে, সো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আছে, এখানে মনে হয় একটু গন্ডগোল আছে না? দেখো তোমাকে বলছে ক্রয় মূল্য দেওয়া আছে, তোমাকে বলছে শতকরা লাভের হারও দেওয়া আছে, তুমি কতটুকু লাভ করছো সেটাও দেওয়া আছে, শতকরা লাভের হার। ফলাফল সেটা তুমি মোট, এখানে একটা ধরো কি আছে, এখানে তুমি মোট টোটাল প্রফিট চাইতেছো, তাহলে তুমি কিভাবে, এবং শতকরা প্রফিট, হ্যাঁ শতকরা প্রফিট চাইতেছো, পার্সেন্টেজ লাভ চাচ্ছ, তাহলে তুমি কিভাবে সূত্র লিখবা? ডেফিনেটলি পার্সেন্টেজ তো থাকাই লাগবে, প্রত্যেকটার মধ্যেই পার্সেন্টেজ আছে, এবং এটা ক্রয় মূল্য বলছে, এখানে আসলে ক্রয় মূল্য না, আমার মনে হয় এখানে বলা উচিত ছিল কতগুলো তুমি কিনছো, ঠিক আছে? ক্রয়কৃত সংখ্যা বলার কথা ছিল। ধরো তুমি কিনছো 10টা, প্রত্যেকটা থেকে তুমি প্রফিট পাইছো ধরো সাপোজ 5% করে প্রফিট পাইছো, তাহলে টোটাল তোমার প্রফিট কত হবে? টোটাল প্রফিট হবে 10 ইন্টু 5%, ঠিক আছে? 10 ইন্টু 5%, ওকে? সো মোট লাভ যেহেতু বলছে, তাহলে এটাকে অন্যভাবেও বের করা যেত। যদি আমার ক্রয় মূল্য থাকতো, ফর এক্সাম্পল আমি কিনছি সাপোজ 10 টাকা দিয়ে, আর এখানে আমার পার্সেন্টেজ লাভের পার্সেন্টেজ ধরো 5%, সমস্যা নেই, ঠিক আছে? আমি 5% করে লাভ করছি, 10 টাকা করে কিনছি, টোটাল লাভ আমার কত? তুমি 5% করে লাভ করছো, তার মানে কিনছো টোটাল কত, ধরো 10 টাকা, 5% মানে কত, ওইটা হিসাব করতে হবে। তারপর তোমার টোটাল ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে, সো তারপর সেখান থেকে আবার ক্রয় মূল্য বিয়োগ করে তারপর তুমি একটা প্রফিট পাবা। এটা আসলে প্রশ্নটাই গন্ডগোল আছে, হ্যাঁ, প্রশ্নটাই পারফেক্টলি করতে পারেনি। অ্যাকচুয়াল প্রশ্ন পাইলে আমরা অ্যাকচুয়াল উত্তর বের করতে পারতাম, বাট বুঝাইতে চাইছে কয়টা কিনছো, কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে এটার পার্সেন্টেজ শতকরা হিসাব কত, এই আর কি। কোয়েশ্চেন বোধক সেলের ঠিকানা কি? সেলের ঠিকানা কি? এটা ডি কলাম 2 নাম্বার রো, তাহলে D2 সিম্পল। উক্ত সেলের সঠিক সূত্র কোনটা? এখানে মোট টাকা চাই। দেখো ডাল কিনছি, দাম হচ্ছে 120 টাকা, 60 কেজি কিনছি, তাহলে টোটাল মোট টাকা কত? 120 ইন্টু 60। আমি কি করবো? প্রোডাক্ট করব। কাকে কাকে প্রোডাক্ট করব? B2 কে C2 কে গুণ করব, ইকুয়াল টু দিয়ে দেবো, শেষ। প্রোডাক্ট A4 প্লাস B4, এটা মানে কি?
আচ্ছা, এখানে এসে প্রশ্নবোধক চিহ্নে বলছে মান নির্ণয়ের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে? ক্ষেত্রফল। ভূমি আছে, উচ্চতা আছে, ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই আমরা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা সামান্তরিক না, এটা তুমি আয়তক্ষেত্র বলতে পারো আসলে। ভূমি ইন্টু উচ্চতা, ঠিক না? তাহলে আমার কি করতে হবে? দুটা গুণ করতে হবে। গুণ করতে হলে ফর্মুলা কি? ভূমি ইন্টু উচ্চতা। আইদার তুমি গুণ দিবা অথবা তুমি প্রোডাক্ট লিখবা, ঠিক আছে? প্লাস দিবা না, প্লাস দেওয়া যাবে না। প্রোডাক্ট মানে তো গুণ, গুণ দিয়ে ভিতরে আবার প্লাস কেমনে দাও? দেওয়াই যাবে না, ঠিক আছে? ওকে, বাই। প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়? প্রোডাক্ট দ্বারা ডেফিনেটলি গুণ করা বোঝায়। নতুন করে বলার কিছু নাই। চিহ্নিত সেলের অ্যাড্রেস কি? এটার অ্যাড্রেস কি? D3। এটা হচ্ছে D3 নামক জায়গা। এবং ঘর পূরণের জন্য ফর্মুলা কোনটা হবে? এই ঘরটা পূরণ করবে, এটা খরচ। কত কেজি কিনছো, পরিমাণ কত? 168 কেজি 58, 158 টাকা কেজি, 58 কেজি কিনছো, তাহলে টোটাল গুণ হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু দিয়ে যেটা সেটা। এবং এই ফিল্ডের ভ্যালু কত? B3। আর এই ফিল্ডের ভ্যালু কত? C3। B3 আর C3 গুণ করা লাগবে। B3 C3 গুণ করবো আর ইকুয়াল টু দিব মাস্ট। এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার 4 এর সবগুলো এমসিকিউ। আমি চেষ্টা করছি এমন কোনো সিকিউ নাই, মানে এমসিকিউ নাই যেটা পরীক্ষায় আসেনি এবং আমি তোমাদের কাছে বুঝাইনি। এবং এই ক্লাসটা করার পর আই ডোন্ট থিঙ্ক কারো আর কোনো ধরনের এই চ্যাপ্টার নিয়ে টেনশন করতে হবে, ঠিক আছে? এই ছিল আজকের মতো। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং জমসে পরীক্ষার প্রিপারেশন নিবা আর সেরা ফাটায় একটা রেজাল্ট করবা, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।